যে ভোট দিয়ে এসেছে সেই ভোটেরও মতামত প্রতিফলিত হয়নি রেজাল্টের মাধ্যমে। কর্তৃক আয়োজিত আজকের এই পরিচিতি সভা ও আমাদের নেতা আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান কর্তৃক ঘোষিত 31 দফা কর্মসূচির বিতরণ উপলক্ষে আয়োজিত এই সভার স্নেহভাজন সভাপতি জনাব এবিএম আসমাউল হাবিব রানা, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাতীবান্ধা উপজেলা শাখার সদস্য সচিব জনাব আফজাল হোসেন মিয়া, আমাদের মাঝে উপস্থিত আছেন হাতীবান্ধা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব রফিকুল ইসলাম, আবার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব শফিউল আলম বাবুল ভাই, যুগ্ম আহ্বায়ক হাতীবান্ধা উপজেলা বিএনপি। আমাদের মাঝে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন জনাব আনোয়ার হোসেন, আহ্বায়ক জাতীয়তাবাদী যুবদল হাতীবান্ধা উপজেলা শাখা। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন জনাব রেজাউল করিম, সদস্য সচিব জাতীয়তাবাদী যুবদল হাতীবান্ধা উপজেলা শাখা। আমাদের মাঝে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোফাজ্জল হোসেন, অধ্যক্ষ দইখাওয়া ডিগ্রি কলেজ ও সভাপতি জিয়া পরিষদ হাতীবান্ধা শাখা। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল হাতীবান্ধা উপজেলা শাখার আহ্বায়ক জনাব আমিনুর রহমান, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব জনাব মতিউর রহমান মতি। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন এই ইউনিয়নের জাতীয়তাবাদী দলের আহ্বায়ক জনাব আব্দুল হাকিম, উপস্থিত আছেন জনাব আনিসুর রহমান বকুল ভাই, বকুল মেম্বার না, আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব আফতাবুল ইসলাম সাজু, উপস্থিত আছেন জনাব মিজানুর রহমান, প্রধান শিক্ষক কেতকিবাড়ি হাই স্কুল। আপনার দীর্ঘক্ষণ থেকে বক্তব্য শুনছেন, আমি বেশি বিরক্ত করব না, সংক্ষেপে দুই একটি কথা বলি। আপনারা জানেন গত 2008 সালের 30শে ডিসেম্বর তৎকালীন মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকারের অধীনে বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন সম্পন্ন হয়। সেই নির্বাচনে ষড়যন্ত্রমূলকভাবে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপিকে পরাজিত দেখানো হয় এবং 111-এর সেই দোসরদের হাত ধরে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয় আওয়ামী লীগ, শেখ হাসিনার সরকার। এবং 2009 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত দীর্ঘ সময় শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকাকালীন প্রথম যে কাজটি করেছিল সেটি হলো বিরোধী দলকে দমনের কাজ। এই দীর্ঘ সময় ধরে বিএনপির নেতাকর্মী সহ যত বিরোধীয় নেতৃবৃন্দ ছিল তাদের উপর বিভিন্ন রকম হয়রানিমূলক মামলা, হামলা এবং অত্যাচার অনাচার, তাদের উপর জেল জুলুম চাপিয়ে দেওয়া হয়েছিল। উদ্দেশ্য ছিল একটি, যে বিএনপিকে নেতৃত্ব শূন্য করা। আর সেই উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দায়ের করা হয়, যে মামলায় 2 কোটি টাকার জন্য ওনাকে 6.5 বছর জেলে রাখা হয়েছিল। ওই 2 কোটি টাকা আত্মসাতের অভিযোগ যে মিথ্যা আজও প্রমাণিত হয়। ব্যাংক অ্যাকাউন্টে একটি অ্যাকাউন্ট থেকে আরেক একটি অ্যাকাউন্টে ওই টাকা এখন 6 কোটি বা 8 কোটি হয়ে বসে আছে। সাম্প্রতিককালে বর্তমান ইউনূস সরকারের আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা জনাব আসিফ নজরুল তার বক্তব্যে বলেছিল যে সেই টাকা এখনো রয়েছে এবং একটা তাবেদারি রায়ের মাধ্যমে খালেদা জিয়াকে দীর্ঘদিন ধরে কারা অন্তরীণ রাখা হয়েছিল। আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে একটা মিথ্যা মামলায় যাবজ্জীবনের রায় দেওয়া হয়। সেই রায়ে কারণে উনি বিদেশে থাকতে বাধ্য হয়। আমাদের মহাসচিব, জাতীয়তাবাদী দলের মহাসচিব জনাব
ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে 100-র অধিক মামলা, জাতীয় অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে শত শত মামলা। আমি নিজেও 5টি মামলার আসামি। এরকম এই অঞ্চলের প্রচুর বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। 13-14 সালে আমাদের নেতৃবৃন্দ মামলা হামলার শিকার হয়েছে, বাড়িতে থাকতে পারে নাই, অবস্থান নিয়েছিল ভুট্টা খেতে, বাঁশ খেতে, তাই না? এবং এগুলা করা হয়েছিল এই কারণে যে দীর্ঘদিন আওয়ামী লীগ সরকার যেন নির্বিঘ্নে ক্ষমতায় থাকতে পারে। দেশে বারংবার একটা প্রহসনে নির্বাচন করা হয়েছে, মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত যত নির্বাচন শেখ হাসিনা সরকারের সময় হয়েছে সেগুলা কোনো প্রকৃত নির্বাচন ছিল না। নির্বাচনের নামে প্রহসনের নাটক করা হয়েছিল। আমরা 2014 সালে দেখেছি একটা নির্বাচনে যেখানে 154 জন আওয়ামী লীগের নেতা বিনা ভোটে নির্বাচিত হয়ে গিয়েছিল। এবং 2018 সালে আপনারা দেখেছেন আমি প্রার্থী ছিলাম, আমি আপনাদের কাছে এসে পৌঁছতে পারি নাই, আমাকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা হয়েছিল। এরপরও দিনের ভোট রাতে হয়ে গিয়েছে। আর 2024 সালে একটা আমির ভোট হয়েছিল, যে ভোটেও মানুষের মতামতের কোনো প্রতিফলন হয়নি। যদিও জাতীয়তাবাদী দল বিএনপির ডাকে সাধারণ মানুষ এই ভোট বর্জন করেছিল। অল্প কিছু সংখ্যক মানুষ, 10% 15% মানুষ যারা গিয়ে ভোট দিয়ে এসেছে, সেই ভোটেরও মতামত প্রতিফলিত হয়নি রেজাল্টের মাধ্যমে। এইভাবে এই স্বৈর শাসক তার শাসন ব্যবস্থা দীর্ঘায়িত করেছে। বিএনপিকে মামলা হামলা, অত্যাচার, নির্যাতন, জুলুমের মাধ্যমে, দমন পীড়নের মাধ্যমে কথা বলার অধিকার কেড়ে নিয়ে কোনো রকম সরকারের সমালোচনা যেন বিএনপি করতে না পারে, সেই কারণে বিএনপির উপরে এই অত্যাচার। এবং মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল এই কারণে যে মানুষ যদি ভোট কেন্দ্রে যায় তাহলে আওয়ামী লীগের অবস্থান কোথায় দাঁড়াবে সেটা আপনারা সবাই জানেন, তাই না? এই অবস্থায় রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠ থেকে দীর্ঘদিন ধরে বাংলাদেশের যত সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, যত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে, সব প্রতিষ্ঠান শেখ হাসিনা সরকার ধ্বংস করেছে, পারপাসলি করেছে, উদ্দেশ্যমূলকভাবে করেছে। আপনারা জানেন নির্বাচন কমিশনের অবস্থা, তাবেদার নির্বাচন কমিশনার নিয়োগ দিত একটা তথাকথিত যাচাই বাছাই কমিটির মাধ্যমে, এবং তারা এসে সরকারের যে ফরমাইশ সেটা বাস্তবায়ন করত। মানুষের দিকে তাদের যে মানুষের যে ভোটাধিকার আছে, সাংবিধানিক অধিকার আছে, সেটা নির্বাচন কমিশনারদের মাথায় ছিল না। ছিল শেখ হাসিনা যেটা আদেশ নির্দেশ দিতেন সেভাবে তারা নির্বাচন করতেন। এদেশে একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছিল দুর্নীতি দমন কমিশন, আমি যার নাম দিয়েছি বিএনপি দমন কমিশন। সে নির্বাচন দুর্নীতি দমন কমিশন শুধু খুঁজে খুঁজে কোথায় বিএনপির নেতৃবৃন্দের নামে কোথায় কি আছে সেই সব মিথ্যা মামলা দিয়ে তারা তদন্ত করত এবং বিএনপির নেতাকর্মীকে সব সময় পেরেশানির মধ্যে রাখত। কোনো দিন শুনেছেন যে আওয়ামী লীগ সরকারের কোনো নেতার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন কোনো মামলা গ্রহণ করেছে? এখন আপনারা দেখতে পাবেন, পত্রপত্রিকায় দেখতে পাই, টিভি মিডিয়ায় জানতে পারি যে এখন সারাদিনে একটার পর একটা আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলা করছে। ইভেন এখন সাম্প্রতিককালে একটা তদন্ত শুরু হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রতিবেদন দিয়েছে যে 300 বিলিয়ন মার্কিন ডলার শেখ হাসিনার পরিবার বিদেশে পাচার করেছে, 300 বিলিয়ন মার্কিন ডলার। এবং দুর্নীতি দমন কমিশন সেটা তদন্ত শুরু করছে। আমরা সাম্প্রতিককালে পত্রপত্রিকায় দেখেছি যে একটা কাস্টমসের অফিসার যার হাজার হাজার কোটি টাকার সম্পদ দেশে এবং দেশের বাইরে, পুলিশ অফিসারদের সম্পদ দেশে এবং দেশের বাইরে, দেশের প্রতিটি জেলায় একজন পুলিশের আইজির
জমি জায়গা সম্পদের বিবরণ আমরা পত্রপত্রিকায় দেখেছি। এইসব কাজ করেছে কারণ শেখ হাসিনা সরকার যাতে নির্বিঘ্নে থাকে এবং ডিসি-এসপিরা যেন শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখে, সেই কারণে তাদেরকে দুর্নীতি করার অবাধ স্বাধীনতা প্রদান করা হয়েছিল। দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছিল শেখ হাসিনা সরকারের সময়। স্বাস্থ্য ব্যবস্থায়ও দুর্নীতি আমরা দেখেছি, বালিশ কাণ্ড আমরা দেখেছি পত্রপত্রিকায়, যে হাসপাতালে শেখ হাসিনা আওয়ামী লীগের কন্ট্রাক্টররা ঠিকাদাররা একটা বদনা সাপ্লাই দিছে, তার জন্য 700 টাকার বিল করেছে, একটা প্লাস্টিকের বদনা। আর বালিশ কাণ্ডের কাহিনী তো আপনারা দেখেছিলেন, যে একটা বালিশের দাম কয়েক হাজার টাকা। এভাবে করে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করা হয়েছে, যার ভাগ বাটোয়ারা আওয়ামী লীগ সরকার পেয়েছে, তৎকালীন মন্ত্রীরা পেয়েছে, এমপিরা পেয়েছে। দেশের বিচার ব্যবস্থাকে প্রভাবিত করা হয়েছে, আওয়ামীকরণ করা হয়েছে। শেখ হাসিনা যে রায় চায় আমাদের দেশের বিচারকরা সেই রায় দেয়। আমরা স্কাইপি কেলেঙ্কারি দেখেছি, যেখানে একজন বিচারপতি আরেকজন বিচারপতি, একজন বিদেশি তার বন্ধুর সঙ্গে কথা বলছে এবং সেই বন্ধু রায় লিখে দিচ্ছে, যে রায় বাংলাদেশে প্রকাশ করা হচ্ছে। এভাবে প্রহসনের বিচার করে অনেক আলেম ওলামাকে, আমাদের দেশের অনেক বিখ্যাত আলেম ওলামাকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। আমি যেটাকে বলি যে এটা জুডিশিয়াল কিলিং করা হয়েছে। অতএব বিচার ব্যবস্থা বলতে কিছু ছিল না। খালেদা জিয়ার বিরুদ্ধে 5 বছরের জেল দিল নিম্ন আদালত। হাইকোর্টে আসলে জেল মাফ হয় শুনি। আমার এই 25-30 বছরের ওকালতি জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, একটি মাত্র রায় দেখেছি যেটাতে 5 বছরের সাজা 10 বছর করা হয়েছে। আমাদের নেতা তারেক রহমানকে একটা মিথ্যা মামলায় অভিযুক্ত করা হয়েছিল, সেই মামলায় নিম্ন আদালত খালাস প্রদান করেছে। মানি লন্ডারিংয়ের অভিযোগ ছিল, সেই জজ দেশে থাকতে পারে নাই। জনাব মোতাহার হোসেন নাম ওনার, ওনাকে বাধ্য করা হয়েছে, উনি দেশের বাইরে চলে গিয়েছে যান বাঁচাতে। আর সেই মামলায় খালাসপ্রাপ্ত তারেক রহমান সাহেবকে হাইকোর্টে এসে 10 বছরের সাজা দেওয়া হয়েছে। এই ছিল বিচার ব্যবস্থা। মানে বিচার ব্যবস্থাকে এমনভাবে করায়ত্ত করেছিল যে শেখ হাসিনা সরকার যেটা চায় বিচার বিভাগ সেটা করে, পারলে 2 আনা বেশি করে। এইভাবে দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করে শেখ হাসিনা পুরা রাষ্ট্র ব্যবস্থাটাকে তার হাতের মুঠোয় নিয়েছিল। বাংলাদেশে কোনো জ্ঞানীগুণীর কোনো দাম ছিল না। কোনো ব্যক্তি তার বিশেষায়িত দিয়ে, তার যে এক্সপার্টাইজ সেটা দিয়ে দেশের সেবা করার মানসিকতা প্রকাশ করলে শেখ হাসিনা তাকেও চেপে ধরত। মানে উনি একাধারে সকল বিষয়ে জ্ঞানী। তার অহংকার এত উপরে উঠেছিল যে উনার কথায় শেষ কথা বাংলাদেশে। এই অবস্থা চলছিল। আল্লাহ তাআলা অহংকারীর অহংকার সহ্য করে না। একটা পর্যায়ে এসে ছাত্র জনতা 5ই আগস্ট একটা গণ অভ্যুত্থান ঘটিয়েছে। আমরা বিএনপির নেতাকর্মীরা সহ বিরোধী দল, সকল বিরোধী দল গত 15-16 বছর থেকে আন্দোলন করেছি। আমাদের অসংখ্য নেতাকর্মী খুন হয়েছে, অসংখ্য নেতাকর্মী গুম হয়েছিল এবং এর এই ধারাবাহিকতায় 5ই আগস্ট ছাত্র জনতা মিলিত হয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে এবং শেখ হাসিনা দেশের বাইরে সপরিবারে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন আমাদের করণীয় কি? এই অবস্থায় আমাদের নেতা তারেক রহমান সাহেব আগামীর বাংলাদেশ গঠনে উনি 31 দফা ঘোষণা করেছে। যে 31 দফা নিয়ে আজকের এই অনুষ্ঠান, যে 31 দফায় উনি যেমন করে ছাত্রদের কথা বলেছে, উনি যেমন করে সরকারি চাকরিজীবীদের কথা বলেছে, যেমন করে শ্রমিকদের কথা বলেছে, যেমন করে শিক্ষকদেরকে নিয়ে তার চিন্তা চেতনার কথা বলেছে, তেমনি করে আমাদের মাদের কথাও ওনারা বলেছে। উনি বলেছে যে প্রত্যেকটি পরিবারে মায়ের নামে একটা ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যে কার্ডে মায়ের গুরুত্ব বাড়বে। কারণ ওই কার্ড দিয়ে সুলভ মূল্যে
চাল ডাল তেল ইত্যাদি পাওয়া যাবে। ওই কার্ড দিয়ে মায়ের স্বাস্থ্যসেবা মা পাবে। হাসপাতালে গেলে তাকে স্বল্প খরচে স্বাস্থ্যসেবা দেওয়া হবে। শুধু তাই নয়, ওই কার্ড নিয়ে উনি রাষ্ট্রীয় কোনো যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করলে সেখানেও তার একটা ডিসকাউন্ট থাকবে। মানে উদ্দেশ্য হলো পরিবারে মায়ের গুরুত্বটাকে হাইলাইট করা। তেমনি করে কৃষকদের জন্য আমাদের এই পরিকল্পনা 31 দফায় রয়েছে। যদি বিএনপি আপনাদের সমর্থনে কখনো সরকার গঠন করে তাহলে কৃষি উপকরণের রেয়াত দেওয়া হবে। কৃষি উপকরণ আপনারা কম দামে পাবেন। কৃষি যন্ত্রপাতি যেগুলো ইউজ হয় সেগুলাতে রেওয়াত দেওয়া হবে, রিবেট দেওয়া হবে, যাতে করে আপনারা সুলভ মূল্যে পান। কৃষকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা আছে। 1 বিঘা জমিতে কতটুকু সার ব্যবহার করতে হবে, কতটুকু কীটনাশক ব্যবহার করতে হবে, কিভাবে বেশি ফলন ঘটানো যাবে, সেই পরিকল্পনা বিএনপির রয়েছে। এবং সর্বোপরি বলি, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের জন্য কৃষি বিমা চালু করবে। এই কৃষি বিমার কারণে কোনো দুর্যোগে, কোনো দুর্বিপাকে যদি ফসলের ক্ষতি হয় তাহলে সরকার সেখানে সাবসিডি দিবে। এই সব পরিকল্পনা আমাদের নেতা তারেক রহমান সাহেব আগামীর বাংলাদেশ গঠনের জন্য ঘোষণা করেছে। আরও বিস্তারিত আছে। আরেকটি উল্লেখযোগ্য কথা হলো, উনি এই বাংলাদেশে সকল ধর্মীয় লোক যেন নিজ নিজ ধর্ম পালন করতে পারে, সেই জন্য সম অবস্থান যাতে থাকে সেই বিষয়ে নীতিমালা প্রণয়ন করবে। এবং মানুষ যেন তাদের ভোটাধিকার দিতে পারে, ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এই কারণে নির্বাচন কমিশনের যথাযথ সংস্কার করা হবে বলেছেন যে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, যেটা কোনো বাংলাদেশে ইতিপূর্বে কোনো রাজনৈতিক নেতা এই বক্তব্য দেয়নি যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। শেখ হাসিনা বলেছিল 2031 সাল পর্যন্ত থাকবে, বলে নাই 41 সাল পর্যন্ত। আমাদের নেতা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফা গঠনের মাধ্যমে দেশকে স্বনির্ভর বাংলাদেশ গঠনের কথা উনি বলেছিল। আপনাদের স্মরণ থাকবে, এখানে অনেক মুরব্বী আছে, যে সে সময় কৃষি ব্যবস্থায় কীরকম উন্নয়ন হয়েছিল। আমাদের এই অঞ্চলে 1 বিঘা জমিতে ধান হতো 5-6 মণ, এখন সেখানে 20 মণ ধান হয়। কারণ এই ইরি চাষের প্রচলনটা উনি বিদেশ থেকে প্রযুক্তি নিয়ে আসে, সেচের খাল কেটে সেচের ব্যবস্থা করে বাংলাদেশে চালু করেছিল। ওনার সময় ট্রাক্টর এসেছিল, ওনার সময় সেচের যন্ত্রপাতি এসেছিল। উনি এই ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছিল। এবং সব সময় ওনার বক্তব্যে আমরা শুনতাম যে ঘরে ঘরে হাঁস মুরগির চাষ করতে হবে, আমাদেরকে মাছের চাষ করতে হবে, রাস্তার দুধারে গাছ লাগাতে হবে। এই সব গঠনমূলক কথা চিন্তা চেতনায় ছিল স্বনির্ভর বাংলাদেশ গঠনের। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 ঘোষণা করেছিল। একই ধারাবাহিকতায় এখন আমাদের আগামীর নেতা, আমাদের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব ঘোষণা করেছেন 31 দফা। আমরা 5ই জানুয়ারি একটা স্বৈরাচারী সরকারকে হটাতে সক্ষম হয়েছি। ছাত্র জনতা মিলিতভাবে শেখ হাসিনা সরকারের বিদায় দিয়েছে। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে আমাদের অনেক নেতাকর্মী মনে করে নিয়েছে বিএনপি বোধহয় ক্ষমতায় চলে আসছে, তাই না? এই প্রসঙ্গে আমার নেতা তারেক রহমান সাহেব বারবার বলছে যে উনি বলছে যে বারবারই বলতেছে যে আমাদেরকে অহংকারী হওয়া যাবে না, আমাদেরকে মানুষের আস্থা হারানো যাবে না, আমাদের কর্মকাণ্ড এমন হবে যেন মানুষ আমাদের মধ্যে বিশ্বাস রাখে, আস্থা রাখে, আমাদেরকে আগামীতে সমর্থন দেয়। কারণ আমি রাজীব ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা যাদের রাজনীতি করি আমাদের কাজ হলো মানুষের সেবা করা। আমরা মানুষের শাসক হইতে চাই না, আমরা মানুষের উপর কোনো জুলুম করতে চাই না, কোনো নির্যাতন করতে চাই না। এটাই হলো বিএনপির সঙ্গে আওয়ামী লীগের পার্থক্য। আমি সাম্প্রতিককালে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের উদ্দেশ্যে একটা বক্তব্য রেখেছিল। আপনারা যদি অনুমতি দেন এই বক্তব্যটা আমি একটু শোনাতে চাই, 2 মিনিটের বক্তব্য। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া করছি।
সম্ভব কিরে দাও কি রে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার কারাবন্দী অবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন, সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের জোরে দাও আমরা দেশবাদী অবৈধ সরকারের কাছ থেকে পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদদের মেয়ে দাও না, যা শুনতেছিলাম ওইটাই ভালো ছিল। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। এই গণতন্ত্রের কি সুন্দর মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্যটা অস্পষ্ট শোনা যাচ্ছে না, উনি অসুস্থ, আস্তে আস্তে কথা বলছিল, তাই সাউন্ড বেশি নেই, আপনাদেরকে বিরক্ত করি না, জিসটা বলি। উনি যেটা বলছে যে ওনার দীর্ঘদিন থেকে উনি অসুস্থ ছিলেন, আপনারা নেতাকর্মীরা কষ্ট করে ওনার জন্য দোয়া করেছেন, আন্দোলন সংগ্রামের মাঝে স্বৈরাচারের পতন ঘটিয়েছেন, এই জন্য উনি কৃতজ্ঞ। এবং উনি বলেছেন যে আমাদেরকে প্রতিহিংসার রাজনীতি পরিহার করতে হবে। ওনার বক্তব্যের মূল যে জিনিসটা সেটা হলো আমরা কোনো প্রতিহিংসা পরায়ণ হব না, আমাদের আচরণ হবে মানুষের কল্যাণে। আমাদেরকে দেখে দেখে যেন মানুষ বলে যে এই হলো দেখো বিএনপি নেতার এই আচরণ, আর আগে দেখেছি আওয়ামী লীগকে। হবে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে এক ধাপ এগিয়ে গিয়েছি, কিন্তু আমাদেরকে অনেক রাস্তা পাড়ি দিতে হবে। এখন যদি আপনি ভাবেন যে বিএনপি ক্ষমতায় চলে গেছে আর আপনার আচরণে যদি মানুষের সমর্থন হারান, তাহলে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন, আপনি দলের ক্ষতি করতেছেন, আপনি বেগম খালেদা জিয়ার পরিবারের ক্ষতি করতেছেন। আগামীতে বিএনপি যদি জনসমর্থন নিয়ে ক্ষমতায় না আসে, একবার চিন্তা করে দেখেন আপনার আচরণের কারণে 16 বছরের সাফারিং আরো 16 বছর পিছিয়ে যাবেন আপনারা। আমরা কি এরকম আচরণ করব? এটা করা উচিত না ভাই, এটা করা উচিত না। রাজনীতি করি মানুষের মনের মধ্যে জায়গা নেওয়ার জন্য। আমরা ইনশাল্লাহ আগামীতে সকলে মিলে বৈষম্যবিহীন বাংলাদেশ, যে বাংলাদেশ ছাত্র জনতা দেখতে চায়, সেই বাংলাদেশ গঠন করব ইনশাল্লাহ। আমার বক্তব্য দীর্ঘক্ষণ থেকে আপনারা শুনেছেন, মনোযোগ দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেছেন, এজন্য আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রদান করছি। আজকের যারা আয়োজক তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই, তারা একটা সফল আয়োজন করেছে এবং যারা আমন্ত্রিত অতিথি হিসাবে এসেছেন অনেকে বক্তব্য দিতে পারেন।